হুম। নমস্কার। স্বাস্থ্য নিয়ে একটা নতুন আলোচনা শুরু করা যাক আজ। কোভিড-19 একটা আম, নতুন রূপের কথা শোনা যাচ্ছে, NB18.1। তো একটা রিপোর্ট এসছে আমাদের হাতে। এর উপসর্গ আর প্রতিরোধের উপায়গুলো নিয়ে একটু কথা বলবো ভাবছি। বিশ্বজুড়েই এটা নিয়ে একটা আলোচনা চলছে, তাই না? একটু দেখা যাক ব্যাপারটা। হ্যাঁ, নমস্কার। ঠিকই বলেছেন। মানে রিপোর্টটা যা বলছে, এই NB18.1 ভেরিয়েন্টটা সম্ভবত ওমিক্রনেরই একটা পরের রূপ আর কি। এটা নাকি আগেরগুলোর চেয়েও সহজে ছড়াচ্ছে। ভাইরাসের এই যে বদলে যাওয়া, মানে মিউটেশন, এটাই তো উদ্বেগের কারণ। আর এর কিছু উপসর্গ নাকি একটু অন্যরকম। স্বাস্থ্য বিশেষজ্ঞরা তাই একটু বেশি সতর্ক থাকতে বলছেন। আচ্ছা, তাহলে উপসর্গগুলো দিয়েই শুরু করি আসুন। রিপোর্টে যেমন বলছে তীব্র মাথা ব্যথা। এটা কি মানে সাধারণ মাথা ব্যথার থেকে সত্যিই আলাদা? দেখুন, রিপোর্ট অনুযায়ী এর তীব্রতা বেশ বেশি, আর সহজে কমতেও চায় না, মানে বিশ্রাম নিলেও না। কিন্তু আরও একটা অন্যরকম উপসর্গের কথা বলা হচ্ছে, চোখে সমস্যা। চোখে সমস্যা? যেমন? হ্যাঁ, যেমন ধরুন চুলকানি বা চোখে অস্বস্তি কিংবা দৃষ্টিটা একটু ঝাপসা হয়ে যাওয়া। এটা কিন্তু বেশ অবাক করার মতো, কারণ সাধারণত শ্বাসযন্ত্রের ভাইরাসের সাথে আমরা চোখের সমস্যাকে সেভাবে মেলাই না। অনেকে হয়তো ভাবছেন অ্যালার্জি হয়েছে, ভুল হওয়ার সম্ভাবনাও তো থাকে। হো, আচ্ছা। তার মানে শুধু শ্বাসযন্ত্র নয়, শরীরের অন্য জায়গাতেও এর প্রভাব পড়ছে। রিপোর্টে তো হজমের সমস্যার কথাও বলা আছে, মানে বমি ভাব বা পেট ব্যথা। হ্যাঁ, সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সাধারণ ফ্লুয়ের মতো মনে হতে পারে উপসর্গগুলো, কিন্তু রিপোর্টে বলা হচ্ছে এগুলো হয়তো একটু বেশি দিন থাকছে। আর ৪ নম্বর যে উপসর্গটার উপর খুব জোর দেওয়া হয়েছে সেটা হলো চরম ক্লান্তি। ক্লান্তি? মানে দুর্বলতা? হ্যাঁ, তবে সাধারণ দুর্বলতা নয়, মানে এতটাই বেশি যে রোজকার কাজ করতেই কষ্ট হচ্ছে। অনেকে বলছেন যথেষ্ট ঘুমোনোর পরেও যেন শরীরটা ঝরঝরে লাগছে না। এই সবগুলো উপসর্গ মিলিয়ে দেখাটা জরুরি, মানে কোনোটাকে হালকাভাবে নেওয়া উচিত না। হুম, বোঝা গেল। আচ্ছা, যদি কারোর এমন উপসর্গ দেখা দেয়, তাহলে এটা যে এই নতুন ভেরিয়েন্টটাই, সেটা বোঝার উপায় কি? আর মানে প্রতিরোধের জন্য রিপোর্টে কি বলছে? দেখুন, উৎস যা বলছে তাতে সাধারণ কোভিড টেস্ট, মানে পিসিআর টেস্ট, সেটা করালেই কোভিড পজিটিভ কিনা বোঝা যাবে। কারণ টেস্টটা তো ভাইরাসের জেনেটিক উপাদান শনাক্ত করে। আচ্ছা। তবে একদম নির্দিষ্ট করে কোন ভেরিয়েন্ট সেটা জানতে তো জিনোম সিকোয়েন্সিং লাগে। সেটা তো সবসময় মানে সহজলভ্য নয়। কিন্তু মূল কথাটা হলো উপসর্গ দেখা দিলেই তাড়াতাড়ি পরীক্ষা করানো, কারণ রিপোর্ট অনুযায়ী সংক্রমণটা হয়তো ধীরে ধীরে বাড়তে পারে শরীরে। তার প্রতিরোধের জন্য সেই মাস্ক, স্যানিটাইজার, দূরত্ব, এগুলোই নাকি নতুন কিছু? হ্যাঁ, মূলত সেগুলোই। তবে নতুন করে কয়েকটা জিনিসের ওপর জোর দেওয়া হচ্ছে আর কি। যেমন রিপোর্টে বলা হয়েছে সামান্য উপসর্গ দেখা দিলেই মাস্ক পরাটা খুব দরকারি, নিজের জন্যও অন্যদের জন্যও। ঠিক। তাড়াতাড়ি টেস্ট করানো, পজিটিভ হলে অবশ্যই আইসোলেশনে থাকা, এগুলো তো আছেই। সাথে প্রচুর জল খাওয়া আর বিশ্রাম নেওয়া। আর অবশ্যই অবস্থা বুঝে ডাক্তারের পরামর্শ নেওয়া। এটা আসলে নিজের শরীরের প্রতি একটা দায়িত্ব বলতে পারেন। তার মানে মূল ব্যাপারটা আতঙ্কিত হওয়া নয়, বরং সচেতন থাকা, উপসর্গগুলো চিনতে পারা আর সঠিক সময়ে ঠিক পদক্ষেপ নেওয়া। রিপোর্ট তো এটাই বলছে। একদম ঠিক তাই। এই প্রতিবেদনের সবচেয়ে জরুরি বার্তা এটাই, উপসর্গগুলোকে হালকাভাবে না নেওয়া, প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তাহলে আজকের আলোচনার সারমর্ম এটাই দাঁড়াচ্ছে যে NB1.8.1 একটা নতুন চ্যালেঞ্জ ঠিকই, কিন্তু প্রতিবেদনের তথ্য অনুযায়ী সঠিক জ্ঞান আর স্বাস্থ্যবিধি যদি আমরা মেনে চলি, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। উপসর্গগুলো মনে রাখা আর দরকার মতো ব্যবস্থা নেওয়াটাই এখন আসল। প্রকৃতি মানে স্বভাব। তাই শুধু একটা নির্দিষ্ট ভ্যারিয়েন্ট নিয়ে ভাবলেই হবে না। স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাসটা বজায় রাখা আর নতুন তথ্য এলে সেটা জানা, এটা লম্বা সময়ের জন্য জরুরি। শুধু এখনকার জন্য নয়, ভবিষ্যতের জন্যও। হয়তো এবার ভাবার সময় এসেছে, শুধু নতুন ভ্যারিয়েন্ট এলেই যে আমরা সতর্ক হব তা নয়, বরং শ্বাসযন্ত্রের ভাইরাস মোকাবেলার জন্য আমাদের সামগ্রিক প্রস্তুতিটা সবসময় কেমন থাকা উচিত।